স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আজ আপনাদের সাথে রয়েছে আমি সেলিনা তাওহিদ, আমি সৈয়দ ফজলে নিয়াজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে লঞ্চ ডুবি 18 জনের লাশ উদ্ধার, নিখোঁজ অর্ধ শতাধিক, এখনো পৌঁছায়নি উদ্ধারকারী জাহাজ। অবসান হতে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে জটিলতা, আবেদনকারী সবাইকে সংযোগ দেয়া হবে এ বছরের মধ্যেই, সিদ্ধান্ত সরকারের। র্যাবের গুলিতে ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের আহত হওয়ার ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজামী মুজাহিদ সহ যুদ্ধাপরাধের দায়ে আটক জামায়াতের 4 নেতার জামিন আবেদন নাকচ। পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম শুনছিলেন। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সর্বোচ্চ বোনাস প্রদানকারী কোম্পানি। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের রিমান্ডের জন্য ধানমন্ডির একটি বাড়ি ঠিক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেফ হোম নামে পরিচিতি পাওয়া এই বাড়ি এবং এ নিয়ে প্রধান 2 রাজনৈতিক দলের মতবিরোধ নিয়ে সংবাদে থাকছে পরপর 2টি বিশেষ রিপোর্ট। দেখার আমন্ত্রণ। এবারে বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনা এ পর্যন্ত নারী ও শিশুসহ 28 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধ শতাধিক যাত্রী। ভৈরব থেকে যাওয়া দমকল বাহিনী সন্ধ্যায় উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। রাতে ঘটনাস্থলে পৌঁছেনি নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া উদ্ধারকারী জাহাজ রুস্তম। দুর্ঘটনাস্থল ঘুরে এসে সাদাত হোসেন বাপ্পির ক্যামেরায় সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জিয়াউল হক সবুজ। সঙ্গে ছিলেন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব। বুধবার রাতে ডুবন্ত বলগেটের সাথে ধাক্কা লেগে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি বিপাশা। এ দুর্ঘটনার 13 ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করে ডুবুরিরা। এরপর এভাবেই মেঘনার বুক থেকে তুলে আনা হয় হতভাগ্য যাত্রীদের মরদেহ। তীরে জড়ো করা লাশের সারির মাঝে নিজ পরিবারের মরদেহ খুঁজে ফেরেন স্বজনরা। আমার 2 ছেলে আর ছেলের মা, আমার ছেলে আজ পরীক্ষা দিল ভাই, আজ পরীক্ষা দিল। 2 জন আসছিল, একজন বাইতে গেছে গা, একজনে লয়ে গেছে, আর এই যে মা মৃত্যু পাইলাম। সুকুমারের ছেলেটা মারা গেছে আর সুকুমারা পাওয়া যেতেছে না। নিহতদের মধ্যে 25 জনের লাশ বুঝিয়ে দেওয়া হয় তার পরিবারের কাছে। এরপরও তীরে পড়ে থাকে আরো 3টি নিথর দেহ। এখনো পুরোপুরি উদ্ধার কাজ আরো সময় লাগবে। হামজা আসতেছে উদ্ধার কাজে, পুরো লঞ্চ তুলতে গিয়ে আর সময় লাগবে। সন্ধ্যায় উদ্ধার কাজে বিরতি দেয় ডুবুরিরা। উদ্ধারকারী জাহাজ রুস্তম আসার পর আবার কাজ শুরু করা হবে বলে জানায় উদ্ধারকারী দলের প্রধান। রুস্তম জাহাজ আসার জন্য ওয়েট করতেছি। রুস্তম জাহাজ আসলে আমরা এটার উদ্ধারের প্রচেষ্টা আবার শুরু করব। তো আশা করতেছি আগামী 3-4 ঘন্টার ভিতরে রুস্তম জাহাজ স্পটে পৌঁছার সম্ভাবনা আছে আর কি। তবে ঠিক কখন ডুবে যাওয়া লঞ্চ ও যাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। প্রায় প্রতি বছরই ঘটছে এ ধরনের লঞ্চ দুর্ঘটনা, যার শিকার হতে হচ্ছে নিরীহ এসব যাত্রীদের। এ দুর্ঘটনার পরও হয়তো গঠিত হবে তদন্ত কমিটি, উদ্ধার হবে লঞ্চ, কিন্তু এই সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, রাজাপুর, ব্রাহ্মণবাড়িয়া। অবসান হতে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে জটিলতা। যারাই সংযোগ চেয়ে টাকা জমা দেবেন তাদের সবাইকে এই বছরের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। চাহিদার বিপরীতে উৎপাদন কম হওয়ায় পুরনো গ্রাহকরাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হিসেবে 4500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও প্রতিদিন ঘাটতি থাকে 1500 মেগাওয়াটেরও বেশি।
এমন বাস্তবতায় বাসাবাড়ি বা শিল্প কারখানায় নতুন সংযোগ নিতে পারছেন না অনেকেই। খুবই সীমিত আকারে সংযোগ দেওয়া হলেও অনেকেই নতুন বাড়ি করে শুধুমাত্র গ্যাস ও বিদ্যুতের অভাবে বাসায় উঠতে পারছেন না। তবে সেসব ভুক্তভোগীদের জন্য সুখবর, শিগগিরই বিদ্যুৎ সংযোগ পেতে যাচ্ছেন তারা। মার্চ মাসে যাদের ডিমান্ড নোট ইস্যু করা হয়েছে, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তাদের সংযোগটা আমরা চালু করব। এই 500 কিলোওয়াট পর্যন্ত যাদের চাহিদা, তাদেরকে আমরা 15ই মে থেকে সংযোগ দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি। যারা কানেকশন না পেয়ে চিন্তিত আছেন, আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আশান্বিত থাকেন যে আমাদের সরকারের পরিকল্পনা আছে, সবাইকে আমরা ইনশাআল্লাহ বিদ্যুৎ দিতে পারব এবং অল্প সময়। সচিবালয় বিদ্যুৎ মন্ত্রণালয় এক বৈঠক শেষে জানানো হয়, 500 কিলোওয়াটের বেশি চাহিদা দিয়ে যারা আবেদন করেছেন তাদের সংযোগ দেওয়ার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর নতুন গ্রাহকদের জন্য সংযোগ দিতে প্রয়োজন হবে প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ। তবে আসার কথা, মে জুন নাগাদ জাতীয় গ্রিডে আরো 600 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বিদ্যুতের পাশাপাশি গ্যাসের নতুন সংযোগ দেওয়ার ব্যাপারেও সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন বিদ্যুৎ উপদেষ্টা। গ্যাসের উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছি। উৎপাদন বৃদ্ধি হলে পর্যায়ক্রমে সবাইকে দিব। গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং এলপিজির উৎপাদন বৃদ্ধি, সরবরাহ বৃদ্ধি, এই করে আমরা যারা গ্রাহক আছেন, আপনার গৃহস্থালী গ্রাহক, তাদের আমরা চাহিদা মেটাবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাস ও বিদ্যুতের বেড়ে চলা চাহিদার সাথে মিল রেখে সরকারও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই সাথে বিদ্যুৎ ব্যবহারে জনসাধারণকে মিতব্যয়ী হবার আহ্বানও জানান বিদ্যুৎ উপদেষ্টা তৌফিকে ইলাহি। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের গুলিতে কলেজ ছাত্র লিমনের আহত হওয়ার ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 29তম বৈঠক শেষে একথা জানান কমিটির সদস্য মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক জানান, র্যাবের বিরুদ্ধে লিমনের উপর গুলি চালানোর অভিযোগ ওঠায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তবে এরই মধ্যে ওই ঘটনায় আলাদা 6টি তদন্ত চলছে বলে সংসদীয় কমিটি গঠনের দরকার নেই বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড ও 10 ট্রাক অস্ত্রের মতো চাঞ্চল্যকর বিভিন্ন মামলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত সমন্বয়ে আনার সুপারিশ করেছে কমিটি। এছাড়া বৈঠকে দুর্নীতির দায়ে অভিযুক্ত ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়। বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি ধরে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সদস্যদের সাথে বৈঠকে একথা জানান তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটে মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার কথা ছিল, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তা 8% পৌঁছে যেতে পারে। আগামী বছরও মূল্যস্ফীতি আরো বাড়বে বলেই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। তবে বিনিয়োগ বাড়ছে বলে জিডিপির প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছেন তিনি। অর্থমন্ত্রী চলতি বাজেট বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সদস্যরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি চাঙা করার প্রস্তাব সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ শক্ত হাতে মোকাবেলার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে সফররত রাশিয়ার রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি গ্যাসপ্রমের প্রতিনিধি দল। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিইও ভ্যালেরি গুলেভের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল দেখা করে। তারা দেশের জ্বালানি খাত, বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস উত্তোলন নিয়ে আলোচনা করে। প্রধানমন্ত্রী জানান, স্বল্পতম সময়ে দেশের জ্বালানি খাতের উন্নতির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড দীপু মনি, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরী এবং রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি ট্রটসেঙ্কো উপস্থিত ছিলেন। পঞ্চম সংশোধনী রায় পুনর্বিবেচনার আবেদন আর সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত চাওয়া সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে তার এই মতের সঙ্গে দ্বিমত জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ঐক্য মতের ভিত্তিতেই সংবিধান সংশোধন হওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রহমান। পঞ্চম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের আলোকে সংবিধান সংশোধনে 15 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় গত বছরের 21 জুলাই। সব দল ও বিশেষজ্ঞের মতামত নিতে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে। বিষয়টিকে বিএনপি নেতারা বলছেন সাংঘর্ষিক। বিভ্রান্তি আরো বাড়িয়ে দিচ্ছেন এখন, যে একদিকে আপনারা রিভিউ পিটিশন করেছেন যে ওই রায়টাকে পাল্টানোর জন্য, যে রায় পুরো ভিত্তি করে সংবিধান সংশোধনের কথা বলছেন,
আরেকদিকে আবার এই সংবিধান সংশোধন আলোচনা করতে চাচ্ছে, তো এটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? এর সাথে একমত নন আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন। কমিটির আহ্বানে সাড়া দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। রিভিউ পিটিশনে যেটা আদালতে গেছে সেটা কিন্তু সাংঘর্ষিক বিষয় নয়, মৌলিক বিষয় নয়। রিভিউ পিটিশনের যেটা মৌলিক বিষয় নয়, যেটা মৌদুদ সাহেব যুক্তির জন্য বলেছেন, কিন্তু এটা মৌলিক বিষয়, নিজে হয়তো এটা স্বীকার করবেন। এটা সাংঘর্ষিক বলে আমি মনে করি না। রিভিউ পিটিশন আদালতের ব্যাপার, সেখানে রিভিউ পঞ্চম সদরি রায়ের দুইটি বিষয় মাত্র একটা রিভিউর কথা বলা হয়েছে, এটা সে জাজমেন্টই কিন্তু এখনো হয়নি। জাতীয় পার্টি অবশ্য বলছে সংসদীয় কমিটির ডাকে তারা যাবেন, আর এজন্যই তারা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাবনা তৈরি করছেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশের সংবিধান সংযোজন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে সেটা করা উচিত, এবং আগামী প্রজন্মের জন্য আমরা দীর্ঘ সময় চলার জন্য একটি সংবিধান সংশোধন সংযোজন করা উচিত। যোগ দেওয়ার ব্যাপারে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সেই কারণেই আমরা বলছি যে আমাদের প্রস্তাবনা থাকবে। তবে তারা আশা করেন জাতির গুরুত্বপূর্ণ এ দলিলে দলীয় কোনো আদর্শ নয়, জাতির প্রত্যাশাই ফুটে উঠবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে আটক জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিমান্ড আদেশ পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেক আদেশে ওই দুজন সহ কামারুজ্জামান ও কাদের মোল্লার জামিন আবেদনও নাকচ করে দেয় আদালত। ইলিয়াস হোসেনের রিপোর্ট। অভিযুক্তদের আদালতে আনার পর শুরুতেই মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিমান্ড আদেশ পুনর্বিবেচনার শুনানি করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। পরে ওই দুজন সহ কামারুজ্জামান ও কাদের মোল্লার 4টি জামিন আবেদনের শুনানি শেষে সবকটি নাকচ করে দিয়েছে ট্রাইব্যুনাল। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে যেহেতু ফরমাল চার্জ হয়নি, তাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, এই সব বিবেচনা নিয়ে তাদেরকে জামিন দেওয়ার জন্য প্রার্থনা করেছিলাম। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন, তবে চিকিৎসার ব্যাপারে বলেছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রোভাইড করার জন্য। তাদের স্বাস্থ্যগত সমস্যার কারণে যে জামিন চাওয়া হয়েছিল, তার সঙ্গে যে কাগজপত্র দাখিল করা হয়েছে তাতে দেখা যায় যে সেই কাগজপত্র অনুযায়ী তারা অতটা অসুস্থ নয়। রিমান্ডে নেওয়ার 13 তারিখের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা পুনর্বহাল রেখেছেন। 1 জুনের ভিতরে প্রোগ্রেস রিপোর্ট, মানে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে হবে। রিমান্ড থেকে পাওয়া তথ্য সাক্ষ্য হিসেবে নেওয়া হবে না। আদালতের এই পর্যবেক্ষণ সম্পর্কে ভিন্নমত জানান দুপক্ষের আইনজীবীরা। যেটা করার পরে দেখা যাবে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আদালত গ্রহণ করবে, আর না হলে গ্রহণ করবে না। ট্রাইব্যুনালের 3 জন বিচারকই আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওইখানে ইন্টারোগেশন স্টেজে তাদের কাছে যত ধরনের স্টেটমেন্টই করা হোক না কেন সেগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে না। চিকিৎসার জন্য দরকার হলে কারাগারের বাইরে নিজ খরচে বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন অভিযুক্তরা। একই সাথে রিমান্ড নেয়ার 48 ঘন্টা আগে তাদের আইনজীবীকে বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ইলিয়াস হোসেন, বাংলাভিশন, ঢাকা। আগামী সপ্তাহে সেফ হোমে যুদ্ধাপরাধের দায়ে আটক আসামিদের রিমান্ডে নেওয়া হবে। ধানমন্ডির এই বাড়িটিকে অভিযুক্তদের আইনজীবীরা পরিত্যক্ত টর্চার সেল বললেও এটিকে সুসজ্জিত ও নিরাপদ বলে দাবি করেছে তদন্ত সংস্থা। আহমেদ সারোয়ার রিপোর্ট। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ তদন্ত সংস্থার অনুরোধে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ করে সরকার। ধানমন্ডির পুরাতন 27 আর নতুন 16 নম্বর সড়কের 20/A এর একতলা বাড়িটি ইতিমধ্যে সেফ হোম নামে পরিচিতি পেয়েছে। বিশেষ মামলা প্রার্থী এই ব্যবস্থা নিতে হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর জিয়াদ আল মালুম। সিআইডি, এসবি বা অন্য কোনো আইন প্রয়োগের সংস্থার যে হাউসগুলো আছে সেই হাউস এই কাজটি করা এই আইনের অধীনে সম্ভবপর নয়। এটার জন্য এই আইন তদন্তকারী সংস্থার নিজেরই নিয়ন্ত্রণে তার নিজস্ব সেফ হোম প্রয়োজন। বাড়ির ভেতরের ছবি তোলার অনুমতি মেলেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটি পুরোপুরি তৈরি বলে জানান প্রধান তদন্ত কর্মকর্তা। সবই করা হয়েছে, ওখানে দেওয়া হয়েছে, তারপরে নামাজ পড়ার জন্য জায়নামাজ দেওয়া হয়েছে, বাসন কোসন দেওয়া হয়েছে, চেয়ার টেবিল দেওয়া হয়েছে, সোফা দেওয়া হয়েছে। এই সবগুলোই আমরা আদালতকে দেখিয়েছি। আশা করি আগামী সপ্তাহ থেকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু রাখার পরিকল্পনা রাখি। হোমকে টর্চার সেল হিসেবে উল্লেখ করাকে অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি। তার একজন বিজ্ঞ কৌশলী তার পাশের রুমে অবস্থান করলেন এবং এটা কোর্টের আদেশ,
তারপরে না বলতে পারেন যে এটা টর্চার সেল। যদি এখনই যদি ওনারা বেশি বুঝে থাকেন এটা টর্চার সেল, তা আমি বলবো যে এর আগে ছিল একজন সচিব, তাকে জিজ্ঞাসা করে টর্চার সেল কি। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী প্রতিজনকে আলাদা আলাদা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একদিন করে জিজ্ঞাসা করবে তদন্ত সংস্থা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধাপরাধের অভিযোগে আটককৃতদের সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সরকার উচ্চ আদালতের রায় অমান্য করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তার এই বক্তব্যকে মিথ্যাচার বলেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা পরস্পর বিরোধী এইসব বক্তব্য দেন। সিকান্দার রহমানের আরেকটি রিপোর্ট। দলের সিনিয়র অনেক নেতাকে বিভিন্ন ইস্যুতে গ্রেফতার করে নির্যাতন চালানোর অভিযোগ জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র নেতারা। সমালোচনা করেন সেফ হোমের। আওয়ামী সরকারের নব্য প্রতিষ্ঠিত অত্যাধুনিক টর্চার সেল সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। মানবতার বিরুদ্ধে অপরাধের প্রহসনের বিচারের নামে সরকার নিজেই সুস্পষ্ট মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে। যে তাকে সেফ হাউসে পাঠানোর বিষয়টি, সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বিএনপি নেতাদের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তাদের এই অভিযোগের আমি তীব্র প্রতিবাদ করছি এবং মওদুদ সাহেব আসলে অত্যন্ত সুন্দর করে মিথ্যা কথা বলেন। এরকম ভাবে মিথ্যা কথা বা আমার মনে হয় না আর কোন নেতা বা কোন অ্যাডভোকেট বলতে পারে, এত সুন্দর করে বলেন। দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান আইন প্রতিমন্ত্রী। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এনেছেন বিএনপি চেয়ারপারসন সংসদীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আজ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির প্রতিনিধিরা দেখা করেন বেগম জিয়ার সাথে। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন ওহী নাজিল করছেন, আর তা বাস্তবায়ন করছে সরকারের ওইসব লোকজন। বাংলাদেশকে আমদানিকারক দেশে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে গুলশান অফিসে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে রাত 9:30 পর থেকে। সংবিধান সংশোধন কমিটির আমন্ত্রণে বিএনপি চেয়ারপারসন এবং দলীয় নেতারা বৈঠকে অংশ নেবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই বৈঠকে বসেছেন দলীয় শীর্ষ নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যথাসময়ে হজযাত্রী ফেরত না আনার অভিযোগে 8টি হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববারই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়া। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এসব হজ এজেন্সির লাইসেন্স ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 15 থেকে 20 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া আরো 4টি এজেন্সির লাইসেন্স 2 থেকে 3 বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান শাহজাহান মিয়া। জরিমানা করা হয়েছে 10 লাখ টাকা করে। প্রতিমন্ত্রী জানান, এসব এজেন্সির মাধ্যমে গিয়েও দেশে ফেরত আসেনি 1,500-এর বেশি হজযাত্রী। রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে গণতন্ত্রকে আরো কার্যকর করা সম্ভব হবে বলে মনে করেন বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। বিকেলে রাজধানীর সরকারি লেদার টেকনোলজি কলেজ মাঠে প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজার নামাজ যোগ দিতে এসে তিনি একথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, আমানুল্লাহ আমান সহ আরো অনেকে এবং আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ফজলে নূর তাপস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আমি আমার দল এবং পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বাংলাদেশের রাজনীতিটা এইরকম হলেই বাংলাদেশ আমরা অনেক দূর আগে যেতে পারি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদল। এ সময় মিছিলে আসা ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ কর্মীরা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এদিকে মিছিলটি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে দৈনিক বাংলার মোড়, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানিয়েছে ব্যাংকের কর্মচারী সমিতি। ডক্টর ইউনূসকে এ পদে নিয়োগ না দিলে কর্মচারীরা কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। তাদের দাবি, ডক্টর ইউনূস না থাকলে ব্যাংকের কার্যক্রম হুমকির মুখে পড়বে। জানাচ্ছেন মামুন রশিদ। ক্ষুদ্র ঋণ নিয়ে শুরু থেকে নানা সমালোচনা ছিল গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। বিতর্ক ছিল এর প্রবক্তা ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনূসকে নিয়েও। তবে 1983 সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ধারা লঙ্ঘনের অভিযোগে গত 2 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। সকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি ডক্টর ইউনূসকে চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানায়। উনি আমাদের সাথে আগে কিছুদিন আস্তে আস্তে উনি ওনার মতো করে পেয়ে যায় এটার জন্য উনি দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য চেয়ারম্যান থাকতে হবে সেটা বলি না আমরা বলছি উনি অন্তপক্ষে এমপি না থাকলে চেয়ারম্যান হিসেবে থাকো ওনার সংযুক্ত আমরা পাই। ডক্টর ইউনূস বিতর্কিত নয় দাবি করে কর্মচারী সমিতির নেতারা বলেন, বিতর্কিত ব্যক্তিরা ব্যাংকটির দায়িত্ব নিলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে গ্রাহকরা। সরকারের কাছে উনি বিতর্কিত হওয়ার কথা না, উনি বিতর্কিত হলে আমাদের কাছে হবে, যেহেতু ওনার বেশ কিছু কার্যকলাপ আমাদের কাছে জানা আছে, চিনা আছে, অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা 10 বছর পূর্ণ হয়ে গেছে, তারা মনে করবে তাড়াতাড়ি পেনশন না পাই নিয়ে যাওয়া ভালো, পরে একটা পাওয়া যায় কিনা সন্দেহ, এটা মানে আমাদের রিস্কের মধ্যে থাকা লাগবে। তো সবাই যদি অবসর দেওয়া শুরু করে, কিস্তি বন্ধ শুরু করে, আমাদেরকে আমারও নিয়ে যায়, তাহলে আমাদের ব্যাংকের বিপর্যয় ছাড়া কোনো উপায় নেই। গ্রামীণ ব্যাংকে বাঁচাতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। মামুন রশিদ, বাংলা ভিশন, ঢাকা। অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া প্রায় 1 কোটি টাকা দামের ওষুধ জব্দ করা হয়েছে। রাজধানীর মিরপুর রূপনগর এলাকার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। মামুন রশিদের আরেকটি রিপোর্ট। রূপনগর ইস্টার্ন হাউজিং এর 38 নম্বর বাড়িতে প্রায় 2 বছর ধরে আমেরিকা ও চীন থেকে আমদানি করা ওষুধ প্যাকেটিং করা হচ্ছে। বদ্ধঘরে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত এসব ওষুধ FM মেডিরয়েল ওভারসিস নামে নির্বিঘ্নে বাজারজাত করা হচ্ছে। খবর পেয়ে র্যাব 4 এর সদস্যরা অভিযান চালিয়ে আটক করেন এসব ওষুধ ও প্রতিষ্ঠানের মালিককে। যদিও প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন এগুলো ভেজালহীন ভিটামিন এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই বাজারজাত করা হয়। আনহাইজেনিক পরিবেশে তারা প্যাকিং করে এবং এটা গোপনে বাজারজাত করে। এটা আমাদের লোকজন যারা মার্কেটিং করে ডাক্তারদেরকে আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে জানা যায়। আমাদের ইউএসএ প্রোডাক্ট, যেটা ইউএসএ প্রোডাক্টে এরকম কোয়ালিটি, আবার ক্যালসিয়াম আছে, ডাক্তারের সাথে যেভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করে সেই ওয়েতেই করা হয়। তবে ওষুধ প্রশাসনের কোনো অনুমতি এবং পরীক্ষা ছাড়া বাজারে এসব ওষুধ সরবরাহ ব্যাপক ঝুঁকির সৃষ্টি করছে বলে জানিয়েছেন ওষুধ বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের কোনো অনুমোদিত ল্যাব কর্তৃক এগুলোর টেস্ট অ্যানালাইসিস করা হয় না। বেআইনিভাবে ওষুধ প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে মালিককে 2 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে তারা প্যাকিং করছে, তার জন্য যিনি করছেন তাকে দণ্ড দেওয়া হচ্ছে। সম্প্রতি বাজারে প্রচুর পরিমাণে নামে বেনামে চালু থাকা ভেজাল ওষুধের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেয় ভ্রাম্যমাণ আদালত। মামুন রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সহ এশিয়ার 11টি দেশের অভিবাসীদের অধিকার রক্ষায় প্রতিষ্ঠিত সংস্থা কলম্বো প্রসেসের 2 দিনের মন্ত্রী পর্যায়ের 4র্থতম বৈঠক শেষ হল আজ। সংস্থার সদস্য 11টি দেশ থেকে যাওয়া অভিবাসীদের নানান হয়রানি বন্ধ ও অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকা ঘোষণা চূড়ান্ত করা হয় সম্মেলনে। মর্যাদাপূর্ণ অভিবাসন প্রতিপাদ্য নিয়ে অভিবাসীদের অধিকার, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং জরুরি নিরাপত্তা সহ সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত তথ্য আদান প্রদানের বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাথে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার ব্যাপারেও একমত হয়েছে কলম্বো প্রসেসের সদস্য রাষ্ট্রগুলো। গাজীপুরের কালিয়াকৈরের 2টি গুদাম থেকে ওএমএস এর প্রায় 2300 বস্তা চাল আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে অভিযান শেষে 4 জনকে আটক ও রাইস মিল 2টি সিলগালা করে দেওয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার জাহিন কালার সর্টার রাইস মিলে গভীর রাতে অভিযান চালায় র্যাব 1 এর সদস্যরা। তখন মিলটিতে ওএমএস এর চাল অন্য সাধারণ বস্তায় ভরা হচ্ছিল। এ সময় হাতে নাতে রাইস মিলের মালিক আজহার মিয়া সহ 4 জনকে আটক করা হয়। এরপর একই এলাকার বক্তারপুর ভাওয়াল রাইস মিলে অভিযান চালায় র্যাব। সেখানেও ওএমএস এর চাল পাওয়া গেলে গোডাউনটি সিলগালা করে দেয় র্যাব।
খাগড়াছড়ির রামগড়ের সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। সম্প্রতি রামগড় উপজেলার বড়পিলাকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যায়, পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘর। প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সাথে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গুটি কয়েক সন্ত্রাসী নিজেদের স্বার্থে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এলাকার পাহাড়ি বাঙালি লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীর প্রতিহত করার আহ্বান জানান তিনি। এদিকে সহিংস ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের কমিটি আজ আরও 7 জন ক্ষতিগ্রস্তের সাক্ষ্য গ্রহণ করেছে। ঢালিউডের একজন পরিচালকের সাথে দ্বন্দ্বের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়ক শাকিব খান। এফডিসিতে সংবাদ সম্মেলনে শাকিব জানান, বুধবার চুক্তি ভঙ্গের অভিযোগ এনে শীষ মনোয়ার নামে একজন নতুন প্রযোজক তার বিরুদ্ধে যে মামলা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এভাবে মিথ্যা মামলা দিয়ে একটি মহল তার ইমেজ ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালাচ্ছে। এ ব্যাপারে শাকিব খান উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। চলচ্চিত্র শিল্পী সংস্থার সভাপতি, চিত্র পরিচালক ও অভিনেতা অভিনেত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবারে দেশের কয়েকটি স্থানের কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট আছে। ঢাকাবাসী সংগঠনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও শুরু হলো 3 দিনের ঘুড়ি উৎসব। বিকালে এর উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এই উপলক্ষে শিশু একাডেমি থেকে বের হয় রবি ঘুড়ি র্যালি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতি। সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি বুঝে নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম। পূবালী ব্যাংক সম্প্রতি রাজবাড়ীর পাংশাতে কার্যক্রম শুরু করেছে। আজ শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসাইন। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী সহ আরও অনেকে। খুলনার সোনাডাঙ্গায় আজ উদ্বোধন করা হলো ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ওয়ালটন প্লাজা। উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় তার সাথে ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আরো অনেকে। মোবাইল ফোন নোকিয়ার নতুন সংস্করণ স্মার্টফোন E7 কমিউনিকেটর আগামী 23 এপ্রিল থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোকিয়ার কমিউনিকেশনস ম্যানেজার রাহাত আহমেদ এ তথ্য জানান। আদিত্য বিড়লা গ্রুপ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের সিমেন্ট ব্র্যান্ড আল্ট্রাটেক সিমেন্ট উদ্বোধন করেছে। ঢাকা রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন গ্রুপের চিফ এক্সিকিউটিভ বিবেক আগরওয়াল। বাংলাদেশ অপারেশনস এর কান্ট্রি প্রধান দেব ব্যানার্জিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র গেরিলার প্রদর্শনী চলছে রাজধানীর বলাকা সিনেমা হল ও স্টার সিনোপ্লেক্সে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি এরই মধ্যে দর্শকদের মন জয়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ওরিয়েন্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বিকালে ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে। স্কুলের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সংবাদে আরো একবার নিচ্ছে মিশন কক্সিটি বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে আরো বলবো। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করছে বিদ্রোহী গেরিলারা। ভারী অস্ত্র নিয়ে সেখানে সরে যেতে শুরু করেছে তারা। নিরাপত্তার খাতিরে সাংবাদিকদের সেখানে যেতে নিষেধ করেছে গেরিলারা। এর আগে লিবিয়ায় গাদ্দাফি সরকারের দেয়া সর্বশেষ অস্ত্রবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। বেনগাজি ভিত্তিক বিদ্রোহীদের সংগঠন ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিলের এক মুখপাত্র জানান, ন্যাটো বাহিনীর হামলার মুখে বিধ্বস্ত হয়ে গাদ্দাফি সরকার এখন অস্ত্রবিরতি চাইছে। এদিকে তীব্র সংঘাতপূর্ণ মিসরাতায় দায়িত্ব পালনের সময় মর্টারের আঘাতে মারা গেছে ব্রিটিশ সাংবাদিক ও অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা টিম হিথরিটন। ওই হামলা থেকে বেঁচে যাওয়া
আরেক সাংবাদিক জানান, মিসরাতায় গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলার সময় একটি মর্টার এসে তাদের মাঝে আঘাত করলে মারা যায় হিথরিনটন। 41 বছর বয়সী হিথরিনটন আফগানিস্তানে মার্কিন সেনাদের উপর একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করে অস্কারের জন্য মনোনীত হন। এছাড়া লিবিয়ায় এক হামলায় মারা যান এক মার্কিন আলোকচিত্রী। জাপানে সুনামি বিধ্বস্ত ফুকুশিমার দাইচি পরমাণু কেন্দ্রের আশপাশের 20 কিলোমিটার এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করতে আইন জারি আবারও আইএসআই এর সাথে আফগান জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকার অভিযোগ মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার। কেট উইলিয়ামের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেন। এসব খবর নিয়ে দেখুন রাহেলা লিপির ডেস্ক রিপোর্ট। জাপানের সুনামি বিধ্বস্ত ফুকুশিমার দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের 20 কিলোমিটার এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করতে আইন জারি করা হয়েছে। আগে এই এলাকা বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়, তবে নিষেধাজ্ঞা জারি করতে এই প্রথম আইনের সহায়তা নিল জাপান সরকার। পরমাণু কেন্দ্রের 20 কিলোমিটার এলাকার ভিতরে এখনো অনেক মানুষ অবস্থান করলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফদের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলান। জালালউদ্দিন হাক্কানির গেরিলা দলকে অর্থ, প্রশিক্ষণ এবং সমর্থন করে মার্কিন সেনা হত্যায় সহযোগিতা করছে আইএসআই। পাকিস্তান সফরকালে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 85তম জন্মবার্ষিকী উদযাপন করছে ব্রিটেনবাসী। রাজকীয় চার্চ ওয়েস্টমিনস্টার অ্যাবির বাইরে রানীকে শুভেচ্ছা জানায় শিশুরা। এবছর দিনটি যীশু খ্রিস্টের শেষ নৈশভোজ লাস্ট সাপারের আগের দিন মন্ডি থার্সডে হওয়ায় রানী তার বয়সের সমান সংখ্যক পুরুষ এবং মহিলাদের মাঝে পয়সা বিলাবেন। কেট আর উইলিয়ামের বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি। জোরে সোরে চলছে শেষ প্রস্তুতি। সেদিন রাজপরিবারের সদস্যদের যারা গার্ড দিবেন, প্রস্তুতিতে ব্যস্ত তারাও। সম্প্রতি আফগান ফেরত সেনাদের একটি দলকে এই দায়িত্ব দেয়া হয়েছে। বিয়ের দিন যাতে তাদের পোশাক এবং অস্ত্রের চাকচিক্য ঠিক থাকে, সেদিকে দেয়া হচ্ছে বিশেষ নজর। রাজকীয় এই বিয়ে উপলক্ষে প্রকাশ করা হয়েছে বরকনের ছবি সংবলিত ডাক টিকিট। প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বাগদানের ছবির এই টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ডাক টিকিট প্রেমীরা। রাহেলা লিপি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ডোমিনিয়ন্স গ্রুপ খেলার সংবাদ। ইন্দোনেশিয়া মাস্টার্স গলফে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। 72 পারের চেয়ে 6 শট কম খেলে প্রথম দিন শেষ সবার চেয়ে এগিয়ে রয়েছেন দেশ সেরা এই গলফার। গত সপ্তাহে বিশ্বের সেরা গলফারদের সাথে লড়াই করে মালয়েশিয়ান মে ব্যাংক মাস্টার্সে অষ্টম হয়েছিলেন। এবার $7.5 লাখ ইন্দোনেশিয়ান মাস্টার্সে দারুণ সূচনা করেছেন সিদ্দিক। রয়্যাল জাকার্তা গলফ ক্লাবে বিশ্ব র্যাঙ্কিংয়ে সাবেক প্রথম ও বর্তমানে দ্বিতীয় সেরা ইংল্যান্ডের লি ওয়েস্ট উড সহ বিশ্ব ও এশিয়ান র্যাঙ্কিংয়ে সেরা গলফারদের পেছনে ফেলেছেন সিদ্দিক। লি ওয়েস্ট উড 4 শট কম খেলে রয়েছেন যৌথভাবে তৃতীয় স্থানে, আর 5 শট কম খেলে গতবারের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের থং চাই জাইদি 4 জনের সাথে রয়েছেন দ্বিতীয় স্থানে। এই প্রতিযোগিতায় প্রথম হতে পারলে বিশ্বসেরা মার্টিন কেইমারের কাছ থেকে র্যাঙ্কিং সেরার খেতাব ফিরে পেতে পারেন লি ওয়েস্ট উড। অর্ধ শতাব্দীর ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরেকটি বিস্ময় উপহার দিয়ে 1-0 গোলে তারা হারিয়েছে হট ফেভারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। খেলার 51 মিনিটে একমাত্র গোলটি আসে সোহেল রানার পা থেকে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ঢাকা মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মনির হোসেন খানের রিপোর্ট। 1959 সালে পথ চলা শুরু ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে। ক্লাব ফুটবলে মাঝারি মানের দল হিসেবেই পরিচিতি পুরনো ঢাকার দলটির। তবে স্বাধীনতা কাপ ফুটবলে নতুন করেই নিজেদের চেনাচ্ছে তারা। বৃষ্টি দিয়ে শুরু শেখ জামাল ক্লাব ফরাশগঞ্জের প্রথম সেমিফাইনাল। মাঠে প্রকৃতির বৈরিতায় খেলা বন্ধ, ঝাড়া 26 মিনিট। আবার যখন খেলা শুরু হলো, নতুন রূপে আবির্ভাব ফরাশগঞ্জের। 20 মিনিটে ডি বক্সের ভেতর থেকে সোহেল রানার প্রচেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল শেখ জামাল। 37 মিনিটে অহেতুক ফাউল করে মাঠের বাইরে ফরাশগঞ্জের বিদেশি রিক্রুট জোনাপিও। 10 জনের দলের বিপক্ষে প্রথমার্ধে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেল পাকির আলীর শেখ জামাল। দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন ফরাশগঞ্জের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টে গেল ম্যাচের গতি। মাঝমাঠ থেকে বল পেয়ে শেখ জামাল ক্লাবের দুই ডিফেন্ডারকে গতিতে হারালেন সোহেল রানা। তার কোনাকুনি শটে পরাস্ত শেখ জামাল ক্লাবের তারকা গোলরক্ষক আমিনুল। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ শেখ জামালের।
অহেতুক সময় নষ্ট করে রনি লাল কার্ড পাওয়ায় ফরাশগঞ্জ 9 জনের দল, কিন্তু ফরাশগঞ্জের গোলরক্ষক সুজনের বাধা ডিঙাতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে ফরাশগঞ্জ। আনন্দ আর যেন বাদ মানে না সোহেল রানাদের, যদিও তাদের কোচ কামাল বাবু পা রাখছেন মাটিতেই। যে ভালো করবে তার সাথে আমরা খেলবো, আমাদের তো হারানোর কিছু নাই। এখন ফুটবল যেহেতু মাটির খেলা, আপনি যদি মাঠে পারফরমেন্স করে ফেলেন তাহলে কিন্তু কিছু করার নাই। আমি মনে করি যে আমার ছেলেরা যদি পারফরমেন্স করতে পারে আমরা চ্যাম্পিয়ন হতেও পারি। আবাহনী ও শেখ জামালকে বিদায় করে ফাইনালে ফরাশগঞ্জ, সেখানে প্রতীক্ষা শেখ রাসেল বা মোহামেডানকে ঘায়েল করা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে গ্রামীণফোন একাডেমি কাপের দ্বিতীয় 4 দিনের ম্যাচে মাঠে নামছে জিপিবিসিবি একাডেমি ও দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। এই উপলক্ষে গ্রামীণফোন একাডেমি কাপের লোগো উন্মোচন করা হয়। এরপর সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশার কথা জানান দু দলের অধিনায়ক ও কোচরা। ফতুল্লায় প্রথম 4 দিনের ম্যাচ ইনিংস ও 58 রানে হারলেও পরবর্তী ম্যাচে প্রতিরোধ গড়ার ব্যাপারে আশাবাদী জিপিবিসিবি একাডেমি অধিনায়ক মোহাম্মদ মিথুন। অন্যদিকে দলের অস্ট্রেলিয়ান কোচ রস টার্নার প্রত্যাশাকে পেছনে ফেলে ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনকেই বড় করে দেখছেন। এদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় 4 দিনের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকান একাডেমি ক্যাপ্টেন জেসুয়া রিচার্ডস। এই সিরিজে 2টি 4 দিনের, 3টি 1 দিনের এবং 2টি টি-20 ম্যাচ খেলবে দুদল। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে লঞ্চ ডুবি 28 জনের লাশ উদ্ধার, নিখোঁজ অর্ধশতাধিক, এখনো পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ। অবসান ঘটতে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে জটিলতার, আবেদনকারীর সবাইকে সংযোগ দেওয়া হবে এবছরের মধ্যেই সিদ্ধান্ত সরকারের। র্যাবের গুলিতে ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের আহত হওয়ার ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজামী মুজাহিদ সহ যুদ্ধাপরাধের দায়ে আটক জামায়াতের 4 নেতার জামিন আবেদন নাকচ। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন থেকে 1616 নম্বরে ডায়াল করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।